ছোটবেলা থেকে আমার ভিতরে একটা বিশ্বাস কাজ করতো, জীবনে কোনো কিছু পেতে হলে তার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতেই হয়। আজ জীবনের এই পর্যায়ে এসে আমি আরো ভালো করে বুঝেছি, পরিশ্রম ছাড়া সত্যিকারের অর্থে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আমার জীবনে যতটুকু অর্জন, যতটুকু সফলতা, সবকিছুর পেছনে আছে আমার পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস। অনেকবার ভেঙে পড়েছি, হতাশ হয়েছি, থেমে যাওয়ার মতো পরিস্থিতিও এসেছে, কিন্তু প্রতিবারই নিজেকে আবার নতুন করে গুছিয়ে তুলেছি। কারণ আমি বিশ্বাস করি, জীবনে হার মানা নয়, বারবার উঠে দাঁড়ানোর নামই আসল শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমের ভর্তা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন ধরে মনে চাচ্ছিল যে কাঁচা আমের ভর্তা যদি খেতে পারতাম তাহলে ভিতরটা শান্তি হতো। বাংলাদেশে যখন প্রথম আম উঠে 200-250 টাকা কেজি থাকে, তখন থেকে আমি আম কেনা শুরু করে দিই আর তখন থেকেই খাই। আর কি দেশে আসলাম, আম পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর আমার হাজবেন্ড আম খুঁজে পেল। এই একটা আমের দাম 200 টাকা। আমাকে আমটা এনে দিয়ে বলতেছে যে নাও, তুমি তোমার আমের ভর্তা বানিয়ে খাও, একটা আমের দাম 200 টাকা, এটা খাও, এটা খেয়ে ভিতরটা আগে শান্তি করো, তারপর দোকানে আরো আম আছে, যখন লাগবে তখন এনে এনে খেও। তারপর থেকে দোকান থেকে 2-1টা করে আনি আর ভর্তা বানিয়ে খাই। একটা আমের ভর্তা দিয়ে আর কতটুকু হয়? আমরা মা ছেলেরা সবাই মিলে হচ্ছি 5 জন, মনে হয় আম খাচ্ছি না, তাও আরো খাচ্ছি। তারপরও সবাই যখন মিলেমিশে কোনো খাবার খায়, অল্প হলেও কিন্তু সেই খাবারটা খেতে অনেক ভালো লাগে। মাশাল্লাহ, আমের ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। যদিও আমটা কাঁচা ছিল না, একটু পাকা টাইপের ছিল, ছেঁচুনি দিয়ে একদম ছেঁচে ভর্তা বানিয়েছি। আম খাওয়ার অংশটুকু হচ্ছে আগের দিন সন্ধ্যায়, আর এখন যে ভিডিওটা শুরু করেছি এটা হচ্ছে পরের দিন সন্ধ্যায়। সন্ধ্যার পর থেকে আমার যা যা কাজ আছে সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দিন বলেন আর রাত বলেন, কাজের কোনো রেহাই নেই। এই যে দেখুন, 2-3 দিনের কাপড় নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। মেশিনে কাপড় ধুয়ে দেয় ঠিকই, কিন্তু ভাঁজ তো আমাকেই করতে হয়। কাপড় ভাঁজ করাটা কেন যে এত কষ্ট লাগে, দেশে থাকতে খালাকে দিয়ে মাঝে মধ্যে কাপড় ভাঁজ করাতাম। এখানে এসে দেখা যায় 2-3 দিনের কাপড় নিয়ে একসাথে বসতে হয় আর সব কাপড় একসাথে ভাঁজ করতে হয়। যখন শরীরে কাজের এনার্জি থাকে তখন দেখা যায় কি প্রতিদিনের কাপড় প্রতিদিন ভাঁজ করে ফেলি, আর মাঝে মধ্যে যে ওই একটা আলসামি কাজ করে, তখন কাপড় জমা হয়ে যায় আর কাপড় ভাঁজ করতেও অনেক কষ্ট হয়ে যায়। সুন্দর করে লিখতে চাইতেছি, তারপরে পারতেছি না। মাম্মি সুন্দর করে লিখতে বলে, এটা কবুল করো। আমি আমিন। আল্লাহ, তুমি আমার মেয়ের ডাকটা কবুল করো যাতে সুন্দর করে লিখতে পারে। আয়েশা তো যখনই বিপদে পড়ে তোমার কাছে মোনাজাত ধরে, আল্লাহ তুমি আমার ডাক কবুল করো। আয়েশা, আল্লাহ তোমার ডাক কবুল করে। হ্যাঁ, লেখো, ধৈর্য সহকারে লেখো, তুমি সব কিছু পারবা। আমি জানি মা পারবে। আমার মার অনেক ধৈর্য আছে, বুদ্ধি আছে না? এদিকে তাকাও, আমার মার বুদ্ধি আছে না? অনেক বুদ্ধি, মাশাআল্লাহ। লেখো, তুমি তুমি একদিন অনেক বড় হবা, মা দোয়া করছি। ওকে। একসাথে এতগুলো কাপড় নিয়ে বসেছি, কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তার পাশাপাশি কিন্তু ছেলে মেয়েকেও পড়ায় বসিয়েছি। বড় 2 ছেলেকে অন্য রুমে বসিয়েছি আর ছোট 2 জনকে আমার সাথে নিয়ে বসেছি। সন্ধ্যার পর ওদেরকে পড়াতে না বসালে আমার নিজের কাছে অশান্তি লাগে। আমি বসলে ওরাও পড়াগুলো কমপ্লিট করে আর আমার নিজের ভিতরেও একটা শান্তি আসে। আয়েশা দেখেছেন পড়তে বসে আমি যখন মাঝে মধ্যে ওকে বলি যে তুমি সুন্দর করে লেখাটা লেখো, সে প্রায় সময় আল্লাহর কাছে মোনাজাত ধরে আর মোনাজাত ধরে বলে যে আল্লাহ তুমি আমাকে এটা সুন্দর করে দাও, আমার এই ডাকটা কবুল করো। এই জিনিসটা দেখলে না আমার অনেক ভালো লাগে। আয়েশাও বুঝে যে আমার কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। প্রথম প্রথম যখন ওকে লেখায় বসাতাম কোনো কিছুই পারতো না, তখন লিখতে চাইতো না। এখন মাশাআল্লাহ হাত চালু হয়ে গেছে, যেটাই দেই সুন্দর করে লিখে ফেলে। এতগুলো কাপড় ভাঁজ করতে আমার অনেক সময় লেগেছে। কাপড়গুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। কাপড়গুলো গোছানো থাকলে দেখবেন পুরো বাসাটাই গোছানো আছে। এখন আমি চলে এসেছি বিছানাগুলো গুছাতে। আসলে দিনের বেলা কাজের এত বেশি চাপ থাকে, কোনটা রেখে কোনটা করব আমি বুঝতেই
পারি না। বিছানাগুলো গুছাতে এসে দেখলাম খাটের যে উপরের অংশটা আছে সেটার মধ্যে একটা কালো কালো ময়লা জমে আছে। এটা তো আসলে ফোম জাতীয় বা কাপড় জাতীয়, ময়লাটা খুব সহজে আটকে যায়। কাপড়ের ব্রাশ তোলার যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমি উপরের ময়লাটা পরিষ্কার করে দিলাম। এটার আটার মধ্যে লেগে সবগুলো ময়লা উঠে এসেছে আর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সারাদিন কয়বার বিছনাগুলো ঝাড়ি এটার কোনো হিসেব নেই, কারণ বাসা যেহেতু ছোট, 2 রুমের একটা বাসা, খাট ছাড়া কিছুই নেই বসার মতো। কোনো কিছু হলে বাচ্চারা খাটের উপরে উঠে যায় আর বিছানাটা এলোমেলো করে ফেলে। তো যাই হোক, এখন কিন্তু একটা বাসায় সোফাও এসেছে, সোফার মধ্যে বসতে পারে। এখন সোফাগুলোই জেরে নিচ্ছি। এসেছিলাম শূন্য হাতে, কিছুই ছিল না, নিচে একটা বিছনা পেতে তারপর সেখানে ঘুমিয়েছি। দেখতে দেখতে একটু একটু করে এই নতুন সংসারে অনেক কিছু জুড়িয়েছি। এখানে যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখি। মাঝে মধ্যে নিজের দেশের কথা যখন মনে পড়ে, নিজের বাসাটার কথা যখন অনেক মনে পড়ে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। কাজে ব্যস্ত থাকলে তখন আর মন খারাপ হয় না, তাই নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখি। নিজেকে যদি কাজে ব্যস্ত রাখতে পারেন, আমাদের জীবনে যে কত ধরনের টেনশন আছে বা একাকিত্ব আছে সেগুলো কিন্তু ঘুচে যাবে। আজকে 5-6 দিন হয়ে গেল, আমার ঠান্ডা এখনো ভালো হয়নি। কথাগুলো শুনেই অবশ্যই বুঝতে পারছেন। রুমগুলো গুছানোর পর আমি ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। এখন আমার বেডরুমে চলে আসলাম, আমার বেডরুমটাও গুছিয়ে নিব। যেদিন আমি যে কাজের সুযোগটা পাই বা যখন যেটা করার সুযোগ হয়, আমি এখন ওই কাজগুলো ওইভাবে করে ফেলার চেষ্টা করি। কারণ আমি যদি কাজগুলো ফেলে রাখি, পরে যে আমাকে কেউ করে দেবে সে সুযোগটা কিন্তু নেই। এখন করলেও আমাকেই করতে হবে, পরের দিন করলেও আমাকেই করতে হবে। আর আপনারা সবাই জানেন আমি সব সময় রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখি, ঠিক তেমনি আজও কিছু কাজ গুছিয়ে রাখছি। যেদিন সকালবেলা মনে হয় যে রান্নার চাপটা একটু কম, সেদিন দেখা যায় কি ঘরটা একটু মনোযোগ সহকারে গুছাতে পারি বা বেডশিট চেঞ্জ করতে পারি। আর যেদিন মনে হয় যে না, রান্নার চাপও বেশি, ঘর গোছানোর চাপও বেশি, সেই দিন সাদা মাঠাভাবে গুছিয়ে ফেলি। আজকে রাতের বেলায় আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। বিছানার চাদরটা সপ্তাহে 2 বার চেঞ্জ করতেই হয়। সব সময় যে নতুন বিছানার চাদর বিছাতে হবে সেটা কিন্তু একদমই না। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আপনি পুরান একটা চাদর বিছান, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বিছানার পরেই কিন্তু বোঝা যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটার মধ্যে শুয়ে বা ঘুমিয়েও আরাম পাওয়া যাবে। বিছানার চাদরের কোনাগুলো একটু বেঁধে ম্যাট্রেসের ভিতরে দিয়ে দিয়েছি। এতে করে বাচ্চারা যদি বিছানায় উঠেও লাফালাফি করেও, তাতে করে কিন্তু বিছানার চাদর খুলে আসবে না। এই ছোট ছোট জিনিসগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সব সময় সংসার পরিপাটি ও গুছানো থাকে। আজকে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ভিডিও শুরুতে লাইক চাইনি, এই মুহূর্তে এসে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি। যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন এখনো একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। রাতের কাজের কিছু ক্লিনিং টিপস আপনাদের সাথে শেয়ার করব। ঘুমানোর আগে 10 মিনিট ঘর গুছিয়ে নিন। দিনের বেলা তো আমরা অনেকটা সময় নিয়ে ঘর গুছাই, রাতের বেলা কিন্তু অল্প সময় নিয়ে ঘর গুছালে ঘরগুলো গুছানো দেখায়। মানে অল্প কষ্টে অল্প সময়ে ঘরগুলো গুছিয়ে নিতে পারলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ একটা ঘর থাকে, এতে করে কিন্তু মাইন্ডও ফ্রেশ থাকে। ডাইনিং টেবিলে যখন আমরা খাবার খাই, ডাইনিং টেবিল পরিষ্কার করে তারপর ঘুমাতে যান। রাতের বেলা যদি ডাইনিং টেবিলে কোনো খাবার পড়ে থাকে, সেখান থেকে কিন্তু পোকামাকড়, তেলাপোকার সৃষ্টি হয়। অবশ্যই ডাইনিং টেবিল পরিষ্কার করুন। এখানে তো আমার কোনো ডাইনিং টেবিল নেই, ডাইনিং টেবিল পাতার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে সব সময় আমি আমার টেবিলটা পরিষ্কার রাখতাম, পরিষ্কার করে তারপর ঘুমাতে যেতাম। ডাইনিং ড্রয়িং যেহেতু একই সাথে থাকে, সোফা রুমের যে বালিশগুলো এলোমেলো থাকে, মানে আমরা রাতের বেলা বসি বা টিভি দেখি, সেগুলো যদি একটু গুছিয়ে রেখে দিই, তাতেও কিন্তু রুম গোছানো দেখাবে। রুম ঝাড়ুর পাশাপাশি রাতে চেষ্টা করবেন একবার রুম মুছে দিতে। রুম যেমন ফ্রেশ থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে।
আমাকে যখন খালা দুপুরবেলা রুম মুছে দিয়ে যেত, আমি আবার রাতের বেলা রুম মুছতাম, এতে করে রুমও অনেক ঠান্ডা থাকতো। কাপড়ের অংশটুকু তো আমি আগেই দেখালাম যে একসাথে অনেকগুলো কাপড় ভাঁজ করেছি। কাপড় ভাঁজ করলে কিন্তু ছোট বাচ্চারা কাপড় খুঁজে পেতে সুবিধা হয়, যদিও আমি একসাথে 2-3 দিনের কাপড় ভাঁজ করেছি। প্রতিদিনের কাপড়গুলো যদি প্রতিদিন ভাঁজ করে নিতে পারি, এতে করে নিজের উপরও চাপ কমে আর বাচ্চাদের যখন যে কাপড়টা লাগে সেটা খুঁজে পেতেও সুবিধা হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে কাপড় জমিয়ে রাখলে রুমগুলো সবচেয়ে এলোমেলো লাগে আর একটা অশান্তি কাজ করে। বাচ্চাদের খেলা শেষ হলে খেলাধুলার জিনিসগুলো মানে খেলনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখুন। আয়েশা কিন্তু পড়ালেখার পর একটু সময় খেলাধুলাও করেছে, সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপর রুমগুলো গুছানো হয়ে গেলে রুমে হালকা সুগন্ধ বা ফ্রেশনার ব্যবহার করুন। পরিষ্কার ঘরের সাথে সুন্দর ঘ্রাণও মন ভালো রাখে। ঘরগুলো গুছিয়ে আমি কিচেনে চলে এসেছি। কিচেনটা পরিষ্কার করব বলেছিলাম না গত ভিডিওতে যে আমি তেলাপোকার ওষুধ দিয়েছি। অনেকগুলো তেলাপোকা এই ক্যাবিনেটগুলোতে মরে পড়ে আছে, ভাবলাম এগুলো আগে পরিষ্কার করি, তারপর যে থালা বাসন আছে সেগুলো আমি ধুয়ে রাখবো। ওষুধটা অনেক কাজের, অনেক তেলাপোকা মরেছে, এখনো মরে মরে পড়ছে। তেলাপোকা থেকে যদি রেহাই পেতে চান অবশ্যই রাতের বেলা কিচেন পরিষ্কার রাখুন। আমি যে এখানে একা হাতে কাজ করি তারপরও চেষ্টা করি রাতে ঘুমানোর আগে যতই থালা বাসন থাকুক রাতের বেলা চেষ্টা করি সেগুলো ধুয়ে ঘুমাতে যেতে। মাঝে মধ্যে যখন আমি ধুতে পারি না তখন কিন্তু আমার হাজবেন্ড আমাকে কাজে সাহায্য করে। রাতের যে থালা প্লেটগুলো থাকে সেই কিন্তু নিজেই ধুয়ে ফেলে। এখন কাউন্টার টপরের উপরের যে বয়ামগুলো আছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে দিচ্ছি, তেলাপোকা মরে পড়ে আছে। আমি যদি ওষুধটা দিতাম তাহলে এগুলো সরিয়ে ওষুধ দিতাম। ওই দিন রাতের বেলা আমার হাজবেন্ডই ওষুধটা দিয়েছিল, সেই জন্য এগুলোর সাইড দিয়ে দিয়েছে। এখন সেগুলো আমি সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাজ করলে আসলে কাজের অভাব নেই। আপনি যদি কাজ করতে চান তাহলে সারাদিনই কাজ করতে পারবেন। আবার আপনি যদি বলেন যে না আমি কাজ করব না, সারাদিনই শুয়ে থাকবো, সেটাও পারবেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কাজ ফেলে কখনোই শুয়ে থাকতে পারে না, তাদের দলে হচ্ছে আমি। কাজ আগে শেষ করব তারপর আমি শুয়ে থাকবো। আমার আপুরা যখন আমাকে কমেন্টে লিখেন আপু তোমার কাজ দেখে অনেক কাজ করি বা অনেক কিছু শিখেছি বা তোমার ভিডিওগুলো চালু রেখে সংসারের অনেক কাজ করে আসলাম, তখন না আমার এই ভিডিও করার সার্থকতা আসে যে আপনারা আমার কাজগুলো দেখে কাজ শিখেন বা কাজ করেন। সেজন্যই কিন্তু আমি আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করি। সন্ধ্যার পর যে থালা বাসনগুলো হয়েছিল আমি তো ওদেরকে পড়ায় বসিয়ে দিয়েছি, এই কাজগুলো তখন আর করতে পারিনি। তো ঘর গোছানোর পর এখন থালা বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। সিঙ্কটা পরিষ্কার থাকলে যে কোনো ধোয়াধুয়ির কাজ বা পরে কোনো কাজ করতে আসলেও একটা স্বস্তি লাগে। সব সময় চেষ্টা করি সিঙ্কের মধ্যে যে থালা বাটি থাকে সেগুলো ধুয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিতে। এই ধোয়াধুয়ি কিন্তু শেষ না, এগুলো হচ্ছে সন্ধ্যার থালা বাটি। আবার যখন রাতে খাবার খাওয়াবো তখন কিন্তু আবার এতগুলো থালা বাসন হবে। আমি আর ওয়াশ করব না, সেগুলো আমার হাজবেন্ডকে দিয়েই ওয়াশ করাবো। বেশি বেশি যে পানি ধরা হচ্ছে সেই জন্য ঠান্ডা ভালো হচ্ছে না, কি করব, কাজ থেকে রেহাই নেই। কি করব, সংসার করতে হলে তো কাজ করতেই হবে। আবার যে থালা বাসন ধুবো সে আশায় কিন্তু বসে থাকিনি। থালা বাসনগুলো ধোয়ার পর সিঙ্কের ভিতরেও আমি মুছে দিয়েছি যাতে করে পানি না লেগে থাকে। তারপর চুলার অংশ থেকে শুরু করে কিচেনের যে ফ্লোর সেগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করেছি, সারাদিন পানি পড়ে বা ময়লা থাকে। কাউন্টার টপ যেহেতু মুছে দিয়েছি চেষ্টা করি পুরো রান্নাঘরটা একটু ঝাড়ু বা মুছে দেওয়ার। কিচেনের যে ময়লার জড়িটা থাকে সেটা চেষ্টা করবেন রাতের বেলা খালি করে দেওয়ার, এতে করে তেলাপোকা হবে না। ঘর গোছাতে গোছাতে রাতের যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা রাখছি একটু হলেও আপনাদের ভালো লাগবে। কিচেনের কাজ শেষ করে দেখুন মেয়েকে খাবার খাওয়াতে এসেছি। খাবার খাওয়ানো না, এটা হচ্ছে রীতিমতো যুদ্ধ। প্রতিবেলায় ওর সাথে আমার যুদ্ধ করতে হয়। সে তার বাবাকে ফোন করে বলে দিয়েছে তার জন্য যাতে আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম কেন আমি দেইনি, এখন কেন খাবার নিয়ে এসেছি, সেজন্য সে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আমি বললাম যে তুমি অল্প খাবার খাও, বাবা যখন বাসায় আসবে তোমার জন্য অবশ্যই আইসক্রিম নিয়ে আসবে। খাবার যখন খাচ্ছিল না 2-1টা দমক দিয়েছিলাম। সে তার বাবার কাছ থেকে আমাকে কিভাবে দমক খাওয়ায় একটু শুনেন। সে হচ্ছে তার বাবার রাজকন্যা, কখনোই তাকে কিছুই বলা যায় না। এক দমক দিলে উল্টো আমাকে 10টা দমক খেতে হয়। তোমার মেয়ের তো একটাই সমস্যা, খাবার নিয়ে বসলে তার এগুলা শুরু। এই হলো আমার বাসার প্রতিদিনের কাহিনী। তাকে কিছুই বলা যায় না, সে হচ্ছে বাবার একমাত্র রাজকন্যা। আমি জানি প্রতিটা ঘরের মেয়েগুলোই এরকম করে, বাবার কাছে তারা একদম পুতুলের মতো, কিছুই বলা যাবে না। ওকে যদি আমি খাবার নাও খাওয়াই ওর বাবার কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কিছুই বলতে পারবো না। মেয়ে তো আরো বেশি, কখন বাবা আসবে আর আমার নামে নালিশ করবে।
যত রাতেই হোক ওর বাবা আসলেই কিন্তু সে ঘুমাতে যায়, বাবাকে ছাড়া ঘুমাতেও পারে না। আর তার একটাই কথা, আমি বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। বাবাকে নিয়ে তার কত টেনশন, এখনই একটা বড় মেয়ে হলে যেরকম টেনশন করে, ছোট থাকতেই তার বাবাকে নিয়ে সেই টেনশনগুলো করে। আমাকে তো ওর বাবার কাছে সে সহ্যই করতে পারে না, ধারে কাছে গেলে আমাকে একদম দূরে ঠেলে দেয় আর বলে যে না, তুমি আমার বাবার কাছে আসবে না, আমি আমার বাবাকে সবচেয়ে ভালোবাসি। মানে হচ্ছে ওর পৃথিবী জুড়েই ওর বাবা, অন্য কিছুই নেই। পৃথিবীতে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে বা ভালোবাসার মানুষ থাকে, সে হচ্ছে তার বাবা। যুগের পর যুগ বাবা মেয়ের ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক। চলুন এখন আপনাদের সাথে আমার পরিবারের কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। গত 5-6 দিন আগে রাত 12টার সময় পরিবারের সবাই মিলে সাগরের পাড়ে পিকনিক করতে গিয়েছিলাম। যদিও আমি আমার নতুন পেজে এগুলো একটু একটু করে শেয়ার করে থাকি। অনেক আপুরা বলেছেন, আপু আমার তো পেজ নেই বা আমার তো ফেসবুক নেই, তোমরা যে ঘুরতে যাও সেই মুহূর্তগুলো কিভাবে দেখবো। আসলে তাদের জন্য এগুলো শেয়ার করা। গত কিছুদিন আগে আমার হাজবেন্ড বলছে যে তোমাদের একদিন সাগর পাড়ে নিয়ে যাব আর আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। হুট করে এই রাতে বলে যে চলো আমরা সাগর পাড় গিয়ে আজকে খাওয়া দাওয়া করি আর ঘুরে আসি, ভালো লাগবে। দিনের বেলা তো অনেক বেশি গরম থাকে, গরমে বের হওয়া যায় না। সাগরের ঢেউ শব্দগুলো শুনেছেন, আমার তো ইচ্ছে করছিল রাতের বেলায় আমি পানির কাছে চলে যাই। ওরা কিন্তু দূরে কাপড় বিছিয়ে বসে গেছে, মানে চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করার জন্য। আমি চলে গিয়েছিলাম পানির কাছে, একদম পানির পাশেই বসেছি। খোলা আকাশের নিচে চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর সাগরের ঢেউ আর পরিবারের সবাই একসাথে। এই রাতটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। এখানে আসার পর পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমার জন্য খুবই স্মরণীয়। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এই যে সময়গুলো কাটাচ্ছি এগুলোর চাইতে দামি কোনো কিছুই নেই। সুন্দর মুহূর্তগুলো আমিও ক্যামেরা বন্দি করে রাখি, একটা সময় যাতে এই স্মৃতিগুলো দেখতে পারি। এখানে যাওয়ার পর এত ঠান্ডা বাতাস লেগেছে, দিনের বেলা যে এত গরম বোঝাই যায় না, অনেক বেশি ঠান্ডা ছিল, বাতাসটা শীতল ছিল। আমি আর কি খাওয়া দাওয়া করে যে সাগরের পাড় ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। একটা সময় আমি আমার হাজব্যান্ডকে বলতাম, তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমি সবুজ ঘাসের উপরে হাঁটতে পারি, সামনে পানির ঢেউ থাকবে, শীতল একটা বাতাস থাকবে। আজকে মনে হচ্ছে আমি এমন একটা জায়গায় চলে এসেছি। সত্যি আমার শরীরে যে একটা ক্লান্তিতা ছিল, মনে হয় যে সাগরের ঢেউ সব ক্লান্তিতা ধুয়ে নিয়ে গেছে। আমি তো বড় মানুষ, এখানে গিয়ে খুশিতে আত্মহারা। আমার বাচ্চারা তো আরো বেশি খুশি, ওরা তো সাগরের পাড় থেকে উঠতেই চায় না। 4 ভাই বোন একসাথে বসে সাগরের ঢেউ দেখছে আর সৌন্দর্যটা উপভোগ করছে। কখনো ভাবতে পারিনি যে কুয়েতে আসতে পারবো আর মনের আশাগুলো পূরণ হবে, সবাই মিলে একসাথে থাকতে পারবো। সব কিছুর জন্য আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর আমার হাজবেন্ড যদি মন থেকে না চাইতো, আমাদের যদি এখানে না আনতো, আমরা আসলে এগুলো কখনোই দেখতে পারতাম না। তাকে তো সব সময় আমি ধন্যবাদ জানাই। সে আছে বলে আমার জীবনের ছোট বড় স্বপ্নগুলো পূরণ হয়েছে। আমিও দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।